বৌমা, আমাকে আজ থেকে একটু তাড়াতাড়ি খেতে দিও তো মা। রোজ রোজ সবার শেষে খেতে দাও। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি আমার, খুব খিদে পায়। শাশুড়ি বিমলা দেবীর কাপা কণ্ঠের কথাগুলো শুনেই যেন আগুন হয়ে উঠল বিনিতা। রান্নাঘরে তখন দুপুরের রান্না প্রায় শেষ। হাতে থাকা খুন্তিটা নামিয়ে রেখে রাগে গজগজ করতে করতে সোজা শাশুড়ির ঘরে এসে দাঁড়ালো সে। এই যে শুনুন, আপনাকে যে খেতে দিচ্ছি এটাই আপনার অনেক ভাগ্য ভালো। কুটোটি নাড়তে হয় না, টুকিটাকি কোনো কাজ করতে হয় না, বসে বসে খাবার খান। তাহলে কি সবার আগে আপনার খাতের যত্ন করতে হবে? বিমলা দেবী চুপ করে রইলেন। বয়সের ভারে শরীরটা আগের মতো শক্ত নেই, তবুও ছেলের সংসারে কোনো অশান্তি হোক তা তিনি কখনোই চান না। ধীরে ধীরে বললেন, না মা, আমি তো তেমন কিছু বলিনি। আসলে সেই সকালে দুটো মুড়ি খেয়েছি, তারপর 5টা পর্যন্ত না খেয়ে থাকি। অনেকক্ষণ না খেয়ে থাকলে আমার খুব কষ্ট হয়, তাই ভাবছিলাম না হয় অল্প করে হলেও যদি আমাকে একটু আগে দাও। বিনিতা এবার আরো বিরক্ত হয়ে উঠল। আপনি যে সময় খাবার পাচ্ছেন সেই সময়ই পাবেন। আর যদি এতই অসুবিধা হয় তাহলে দরজা তো খোলাই আছে। চলে যান না আপনার গ্রামের বাড়িতে। বসে বসে শুধু খাবার ধ্বংস করছেন। আর আপনি গেলে এই ঘরটাও ফাঁকা হয়ে যাবে। বিল্টু বড় হচ্ছে, ওর পড়াশোনার জন্য একটা আলাদা ঘর দরকার। আপনার ছেলে চাকরি করে, এই ছোট্ট কোয়ার্টারে দুটো ঘর, এভাবে কি আর সংসার চলে? কথাগুলো শুনে বিমলা দেবীর বুকটা কেঁপে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার জন্য যদি সত্যিই তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে না হয় আমি গ্রামের বাড়িতেই চলে যাব। এই কথাটা বলার সময় তার গলাটা কেঁপে উঠেছিল। বিমলা দেবীর বয়স তখন 70-এর কাছাকাছি। জীবনের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছেন সংগ্রাম করে। ছোটবেলাতেই বিমলার স্বামী তাদের ছেড়ে অন্য একজনকে বিয়ে করে চলে গিয়েছিল। সেই দিন থেকেই সংসারের সমস্ত দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। কখনো মাঠে ধান রোপণ করেছেন, কখনো অন্যের জমিতে কাজ করেছেন। নিজের পেটে আধপেটা খাবার দিয়ে ছেলেকে পেট ভরে খাইয়েছেন। কিন্তু অসিতকে কোনোদিন বুঝতে দেননি অভাব কি জিনিস। অসিত পড়াশোনায় খুব ভালো ছিল। গ্রামের স্কুলের শিক্ষকরা বারবার বলতেন, ছেলেটাকে পড়াশোনা করালে একদিন অনেক বড় হবে। বিমলা দেবী তখন মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, আমার ছেলে মানুষের মতন মানুষ হবে, আমার মতো কষ্টের জীবন ওকে কোনোদিন কাটাতে হবে না। নিজে না খেয়ে নিজের প্রয়োজন বিসর্জন দিয়ে ছেলেকে পড়িয়েছিলেন তিনি। অসিত মায়ের কষ্টের মর্যাদা রেখেছিল। পড়াশোনার জন্য বৃত্তি পেয়ে শহরে চলে এসেছিল। পরে ভালো চাকরি পেয়ে কলকাতায় কর্মরত হয়। অনেকবার মাকে শহরে নিয়ে আসতে চেয়েছিল অসিত, কিন্তু বিমলা দেবী রাজি হননি। এই ভিটেটা আমি ছাড়তে পারবো না বাবা। তোর বাবার সঙ্গে আমার সম্পর্ক হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু এই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়নি। অসিতের বিয়ের পরেও একই কথা বলেছিলেন তিনি। অসিতের সঙ্গে কলেজের পড়ার সময় বিনিতার পরিচয় হয়েছিল। বিনিতাকে বিয়ে করার কথা মাকে জানালে বিমলা দেবী কোনো আপত্তি করেননি। ধুমধাম করে বিয়ে হয়েছিল অসিত আর বিনিতার। বিয়ের পর অসিত চেয়েছিল বিনিতাকে নিয়ে গ্রামের বাড়িতেই থাকতে, কিন্তু বিনিতা একেবারেই রাজি হয়নি। আমি শহরে মানুষ হয়েছি, গ্রামের ওই পরিবেশে আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসবে। শেষ পর্যন্ত অসিত বিনিতাকে শহরে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। বিমলা দেবী তখনও গ্রামের বাড়িতে বসে নকশি কাঁথায় নকশা তুলতেন। মাঠের কাজ ছেড়ে দিলেও এই কাজটা তিনি কোনোভাবেই ছাড়তে চাননি। অসিত বলেছিল, মা, তোমার আর কাজ করার দরকার নেই। বিমলা হেসে বলেছিলেন, কাজ না করলে আমি বাঁচবো কি করে বাবা? সারাদিন বসে থেকে করবোটাই বা কি? এই নকশি কাঁথাই তো আমার সঙ্গী। তারপর একদিন হঠাৎ গ্রামের এক পরিচিত ব্যক্তি অসিতকে ফোন করে জানালো, অসিত, তোর মা হঠাৎ বুকের ব্যথায় ছটফট করছিল। আমরা আশেপাশের লোকজন মিলে ওনাকে সদর হাসপাতালে নিয়ে এসেছি। তুই যত তাড়াতাড়ি পারিস চলে আয়। ফোনটা কানে নিয়ে অসিতের হাত কেঁপে উঠেছিল। সঙ্গে সঙ্গে বিনিতাকে জানিয়ে সে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালে গিয়ে মাকে অসুস্থ অবস্থায় দেখে নিজেকে আর সামলাতে পারল না। মায়ের হাত ধরে বলল, মা, আর নয়, প্রাথমিক চিকিৎসা হয়ে গেলেই তোমাকে আমার সঙ্গে শহরে নিয়ে যাব। এবার তোমার কোনো কথা আমি শুনবো না। এই বয়সে তোমাকে একা থাকতে দেব না। বিমলা দেবীর চোখে তখন জল। মনে মনে তিনি ভাবলেন, তাহলে হয়তো জীবনের শেষ কয়েকটা দিন ছেলের সংসারেই কাটাতে পারবো।
নাতিকে কাছে পাবো, বৌমাকে আপন করে নিতে পারবো। কিন্তু সেই স্বপ্ন বেশি দিন টিকল না। প্রথম দিকে সব কিছুই ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে বিনীতার আচরণ বদলাতে শুরু করলো। অসিত অফিসে চলে যাওয়ার পর বিমলা দেবীর উপর শুরু হলো মানসিক অত্যাচার। সবার খাবার শেষ হলে তবেই তার খাবার জুটত। একদিন অসিত জিজ্ঞেস করেছিল, মা তুমি দুপুরে খেয়েছো? বিমলা দেবী মিথ্যে হাসি দিয়ে বলেছিলেন, হ্যাঁ বাবা, খেয়ে নিয়েছি। কিন্তু সত্যিটা ছিল সেদিন দুপুর 2টো পেরিয়ে গেলেও তার পেটে ভাত পড়েনি। বিমলা দেবী কিছুই বলতেন না, কারণ তিনি জানতেন ছেলে যদি সব জানতে পারে তাহলে সংসারে অশান্তি হবে। এভাবেই কেটে গেল 1 বছর। শহরে ফিরে আসার পর অসিত অফিসে চলে গেলেই বিনীতার আসল রূপ আরও স্পষ্ট হয়ে উঠল। বিমলা দেবী কোনো অভিযোগ করতেন না। দিনের পর দিন সবার শেষে খাবার খেতেন, কখনো খাবার কম পড়লে নিজের ভাগের টুকুও ছেড়ে দিতেন। একদিন দুপুরে আবার তিনি বিনীতাকে বলেছিলেন, বৌমা আমাকে একটু আগে খেতে দিও মা, অনেকক্ষণ না খেয়ে থাকলে শরীরটা খুব খারাপ লাগে। আর তারপরে শুরু হয়েছিল সেই কথোপকথন। বিনীতা তাকে এমন কিছু কথা শুনিয়েছিল যা একজন মায়ের হৃদয়কে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। বিমলা দেবী আর কোনো উত্তর দেননি, চোখের জল মুছে ধীরে ধীরে নিজের ঘরে ফিরে গিয়েছিলেন। দুপুরে অসিত অফিসে ছিল। বাড়ি থেকে বের হওয়ার আগে বিমলা দেবী শুধু বিনীতাকে বলেছিলেন, আমি একটু বাইরে যাচ্ছি মা। বিনীতা তখন নিজের কাজে ব্যস্ত ছিল। বিরক্ত হয়ে বলেছিল, যেখানে খুশি যান। বিমলা দেবী আর কিছু বলেননি, শুধু ঘরের দিকে শেষবারের মতো তাকিয়েছিলেন। তারপর ধীরে ধীরে দরজা পেরিয়ে বেরিয়ে গিয়েছিলেন। সেদিন বিকেলে অফিস থেকে বাড়ি ফিরে অসিত দেখল বাড়িটা অদ্ভুত রকম নিস্তব্ধ। মা কোথায়? ঘরের পর ঘর খুঁজেও মাকে পেল না। বিনীতা, মা কোথায়? বিনীতা নির্বিকার মুখে বলল, আমি কি করে জানবো? হঠাৎ দেখি সদর দরজা খোলা, উনি হয়তো কোথাও বেরিয়েছেন। অসিতের বুক ধড়াস করে উঠল। কোথায় বেরিয়েছে এই অবস্থায়? তুমি ওনাকে যেতে দিলে কি করে? আমি কি সারাদিন ওনার পেছনে পাহারা দেব? আর কোনো কথা না বলে অসিত ছুটে বেরিয়ে গেল। প্রথমে আশেপাশের বাড়ি, তারপর রাস্তা, বাজার, সব জায়গায় খুঁজল। শেষে ছুটে গেল স্টেশনে। প্ল্যাটফর্মে মায়ের ছবি দেখিয়ে লোকজনকে জিজ্ঞেস করতে লাগলো, এই মহিলাকে দেখেছেন? সাদা শাড়ি, হাতে একটা পুরনো কাপড়ের ব্যাগ, উনি আমার মা। কেউ মাথা নাড়ল, কেউ বলল দেখেনি। ট্রেন চলে গেল, আরেকটা ট্রেন এলো, কিন্তু মায়ের কোনো সন্ধান নেই। রাত বাজতে লাগলো। ক্লান্ত হয়ে অসিত বাড়ি ফিরে এলো, কিন্তু বিমলা দেবী তখনও কোথায়? তিনি কি সত্যিই গ্রামের বাড়ির পথে রওনা হয়েছেন, নাকি তার জীবনে ঘটে গেছে অন্য কোনো ঘটনা? সারা রাত স্টেশনে মাকে খুঁজে না পেয়ে ভোরের আলো ফুটতেই অসিত আবার বেরিয়ে পড়েছিল, কিন্তু কোথাও মায়ের সন্ধান মিলল না। অথচ সে জানতো না তার মা তখন অনেক দূরে নয়, নিজের সেই পুরনো গ্রামের বাড়িতেই ফিরে গিয়েছেন। পরদিন সকালে গ্রামের এক প্রতিবেশিনী বিমলা দেবীকে বাড়ির উঠোনে দেখে অবাক হয়ে বললেন, কি গো বিমলা, তুমি ফিরে এলে যে? ছেলের কাছ থেকে হঠাৎ চলে এলে কেন? বিমলা দেবী তখন মাটির উনুনে রান্না বসিয়েছেন। মুখে ক্লান্তির ছাপ থাকলেও মনে যেন এক ধরনের শান্তি। মৃদু হেসে বললেন, আমার শরীরটা এখন ঠিকই আছে। তাছাড়া নিজের স্বামীর ভিটেমাটি ছেড়ে কোথায় গিয়ে থাকবো বলো? ছেলে বৌমা সবসময় ব্যস্ত থাকে। গ্রামে থেকে এত বছরের অভ্যাস হয়ে গেছে যে ওখানে কোনোভাবেই আমার মন বসছিল না, তাই এখানে ফিরে এলাম। প্রতিবেশিনী বললেন, তা ভালোই করেছ, অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি। কথা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই উঠোনে এসে দাঁড়ালো অসিত। মা! বিমলা দেবী চমকে পিছন ফিরে তাকালেন। খোকা, তুই এখানে? অসিত আর নিজেকে সামলাতে পারল না, মায়ের কাছে গিয়ে বলল, হ্যাঁ মা, তুমি জানো কাল রাত 1টা পর্যন্ত আমি স্টেশনে তোমাকে খুঁজেছি। তুমি যে এত কষ্ট পাচ্ছিলে আমাকে আগে জানাওনি কেন? কাউকে কিছু না বলে এভাবে চলে এলে কেন? বিমলা দেবী ছেলের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, অনেকদিন তো ওখানে ছিলাম বাবা, তুই সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকিস, তোকে আর আমি জ্বালাতন করতে চাইনি, তাই একাই চলে এসেছি। অসিত মায়ের হাত ধরে বলল, তুমি ঠিক করোনি মা, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে আর একা থাকতে দেব না। বিমলা দেবী মাথা নেড়ে বললেন, না বাবা, আমি আর যাব না। এখানে আমার ঘর আছে, জমি জমা আছে, আমার নকশি কাঁথার কাজ আছে, এই বাড়িতেই আমি ভালো আছি।
অসিত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, মা, আমি জানি কেন তুমি এখানে ফিরে এসেছো। বিমলা দেবী অবাক হয়ে তাকালেন। অসিতের চোখে তখন জল। বিনিতা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই না? বিল্টু আমাকে সব বলেছে। দিনের পর দিন বিনিতার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছ, আর আমি কিছুই বুঝতে পারিনি। তোমাকে ভালো রাখার জন্য শহরে নিয়ে গিয়েছিলাম, অথচ আমার জন্যই তোমার এত কষ্ট হলো। বিমলা দেবী তাড়াতাড়ি ছেলের মুখ চেপে ধরে বললেন, এভাবে বলিস না বাবা, বৌমাকে কিছু বলিস না। সংসারে ভুল ভ্রান্তি হতেই পারে, তুই ওর সঙ্গে কোনো ঝামেলা করবি না। অসিত কষ্টের গলায় বলল, কিন্তু মা, তুমি ওকে কি করে ক্ষমা করতে পারছো? কাল ওর সঙ্গে আমার অনেক কথা হয়েছে, আমি বলেছি ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেব। বিমলা দেবী ছেলের হাতটা নিজের মাথায় রেখে বললেন, আমার দিব্যি খোকা, তুই বৌমার সঙ্গে কোনো ঝামেলা করবি না। মেয়েটা হয়তো ভুল করেছে, তুই আমার জন্য সংসার ভাঙিস না। মায়ের কথার পর অসিত আর কিছু বলতে পারল না। বিমলা দেবী নিজের ঘর থেকে রান্না করা খাবার এনে ছেলের সামনে রেখে বললেন, বাবা, আগে খেয়ে নে, তারপর বাড়ি ফিরে যা। বৌমা আর বিল্টু তোর জন্য অপেক্ষা করছে। মায়ের হাতের খাবারের দিকে তাকিয়ে অসিতের চোখ আবার ভিজে উঠল। এই সেই মা, যিনি সারা জীবন নিজের কষ্ট লুকিয়ে ছেলের মুখে হাসি ফুটিয়েছেন। এত কষ্ট পাওয়ার পরেও তার মনে ছেলের সংসার ভাঙার কোনো ইচ্ছা নেই। বাড়ি ফেরার আগে অসিত গ্রামের মোড়ল মশাইয়ের সঙ্গে দেখা করলো। মোড়ল মশাই মায়ের দেখাশোনা করার মতো যদি কোনো বিশ্বস্ত মানুষ খুঁজে দেন, তাহলে খুব উপকার হয়। মায়ের পাশে একজন থাকবেন, আবার আমাদের জমি জমাও দেখাশোনা করবেন। আমি চাই মা যেন একা না থাকেন। কিছুদিনের মধ্যেই একজন পরিচিত ও বিশ্বস্ত মানুষকে জমি জমার দায়িত্ব দিল অসিত। পাশাপাশি এক পরিচিত মহিলাকেও বিমলা দেবীর দেখাশোনার জন্য রেখে গেল। তারপর কিছুটা নিশ্চিন্ত হয়ে শহরে ফিরে এলো সে। বিমলা দেবী আবার শুরু করলেন তার পুরনো নকশি কাঁথার কাজ। দিনের পর দিন সুতো আর সুইয়ের ফোরে তিনি যেন নিজের জীবনের গল্পই তুলে চলেছেন। এভাবেই কেটে গেল আরও 2 বছর। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। অসিত মাঝে মধ্যেই মায়ের কাছে যেত। বিনিতাও ধীরে ধীরে নিজের ভুল বুঝতে শুরু করেছিল, কিন্তু সেই ভুলের জন্য মায়ের কাছে ক্ষমা চাওয়ার সাহস তখনও তার হয়নি। হঠাৎ একদিন অসিতের জীবনে নেমে এলো আরও বড় বিপদ। অফিস থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো সে। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে জানালেন পায়ে গুরুতর আঘাত লেগেছে, দ্রুত অপারেশন করতে হবে, অনেক টাকার প্রয়োজন হবে। খবর পেয়ে বিনিতা হাসপাতালে ছুটে এলো। ডাক্তারের মুখে টাকার কথা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বাপের বাড়িতে ফোন করলো, কিন্তু দাদা বৌদি সাফ জানিয়ে দিল, এত টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। কেউ পাশে এসে দাঁড়ালো না। হাসপাতালের করিডোরে বসে বিনিতা অসহায়ভাবে কাঁদতে লাগলো। হঠাৎ তার মনে পড়ল সেই মানুষটির কথা, যাকে সে এতদিন অবহেলা করেছে। কাপা হাতে ফোন করলো বিমলা দেবীকে। মা। ওপাশ থেকে শান্ত কণ্ঠ ভেসে এলো। কি হয়েছে মা, এত কাঁদছো কেন? বিনিতা কান্নায় ভেঙে পড়ে বলল, মা, আপনার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, অনেক টাকার প্রয়োজন, এখন কি হবে মা? কিছুক্ষণ ওপাশে কোনো কথা শোনা গেল না। তারপর বিমলা দেবী দৃঢ় কণ্ঠে বললেন, তুমি চিন্তা করো না বৌমা, কেঁদো না, হসপিটালের ঠিকানাটা আমায় দাও, আমি টাকা নিয়ে যত তাড়াতাড়ি পারি সেখানে পৌঁছচ্ছি। বিনিতা অবাক হয়ে গেল। যে শাশুড়িকে সে দিনের পর দিন কষ্ট দিয়েছে, সেই মানুষটাই আজ তার বিপদের সময় প্রথমে পাশে দাঁড়ালেন। বিমলা দেবী নিজের জমির একাংশ বিক্রি করে প্রয়োজনীয় টাকা জোগাড় করলেন। সঙ্গে থাকা পরিচিত মহিলাটিকে নিয়ে 2 দিনের মধ্যেই কলকাতায় পৌঁছে গেলেন। অসিতের অপারেশন হলো। অপারেশনের পর জ্ঞান ফিরতেই অসিত ধীরে ধীরে চোখ খুলল। চোখের সামনে মাকে দেখতে পেল। মা, তুমি? বিমলা দেবী ছেলের মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ বাবা, তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি। অসিতের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মাকে সামনে দেখে মনে আরো জোর পেল। সে বুঝতে পারল মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর কোনো হিসাবই বড় নয়। 2 মাস পর অসিত সম্পূর্ণ সুস্থ হয়ে অফিসে যোগ দিল। বিমলা দেবী একদিন অসিতকে জানালো সে আবারও গ্রামের বাড়িতে ফিরে যেতে চায়। অসিত কোনো মতেই রাজি হয়নি।
কিন্তু বিমলা দেবী বোঝানোর চেষ্টা করলো সেখানে তার কোনো অসুবিধা নেই। গ্রামের ওই নিরিবিলি পরিবেশ তার খুবই পছন্দের। সে বোঝালো অসময়ে সে তার ছেলে বৌমার কাছে এসেই থাকবে। আড়াল থেকে বিনিতা সব কথাই শুনেছিল, তাই সেদিন বিকেলে বিনিতা ধীরে ধীরে বিমলা দেবীর ঘরে এসে দাঁড়ালো। তার চোখে জল। মা, বিমলা দেবী তাকিয়ে বললেন, কি হয়েছে মা? বিনিতা আর নিজেকে সামলাতে পারল না। বিমলা দেবীর পায়ের কাছে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দিন মা, আমি অনেক বড় ভুল করেছি। আপনার মতো একজন ভালো মানুষকে পেয়েও আমি আপনাকে অপমান করেছি, কষ্ট দিয়েছি, আপনার ভালোবাসার মূল্য বুঝিনি। বিমলা দেবী তাড়াতাড়ি তাকে তুলে ধরে বললেন, এ কি করছো মা, পায়ে হাত দিচ্ছ কেন? বিনিতা কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাদের সঙ্গে থাকুন মা, আমি আর কোনোদিন আপনাকে কষ্ট দেব না। বিমলা দেবী মৃদু হেসে বললেন, আমাকে জোর করো না মা, আমি আমার গ্রামের বাড়িতেই ভালো আছি। ওখানে আমার ঘর আছে, জমি জমা আছে, নকশি কাঁথার কাজ আছে, আর যতদিন পারি নিজের হাতে কাজ করে বাঁচতে চাই। বিনিতা কিছু বলতে যাচ্ছিল, বিমলা দেবী তার হাত ধরে বললেন, আর একটা কথা মনে রেখো, বিপদের সময় মানুষকে একা ফেলে দিতে নেই। তুমি আমার সঙ্গে যা করেছো তার জন্য আমি তোমাকে কোনোদিন অভিশাপ দিইনি, কারণ তুমি আমার মেয়ে, আমার সন্তান তুল্য। বিমলা দেবী হেসে বললেন, তুমি যখন আমাকে মা বলে ডেকেছ তখন আর আমার কোনো অভিমান নেই। পরদিন সকালে বিমলা দেবী আবার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তবে এবার তিনি একা নন, অসিত আর বিনিতা দুজনেই তাকে গাড়িতে করে পৌঁছে দিয়ে এলো। তারপর থেকে প্রায় 3 বছর কেটে গেল। এই 3 বছরে বিনিতার জীবনে অনেক পরিবর্তন এলো। সে প্রায় গ্রামের বাড়িতে যেত, শাশুড়ির সঙ্গে বসে নকশি কাঁথায় সেলাই করত, রান্নাঘরে কাজ করত, উঠোনে বসে গল্প করত। যে বৌমা একদিন বলেছিল আপনি চলে গেলে এই ঘরটা ফাঁকা হয়ে যাবে, সেই বৌমাই একদিন বলল, মা, এবার আপনি আমাদের সঙ্গে শহরে চলুন, আপনার নাতিও আপনাকে ছাড়া থাকতে চায় না। বিমলা দেবী মৃদু হেসে বললেন, আচ্ছা মা, এবার যখন এত করে বলছো তখন কিছুদিন তোমাদের সঙ্গেই থাকবো। অবশেষে বিমলা দেবী অসিত ও বিনিতার সঙ্গে শহরের কোয়ার্টারে ফিরে এলেন, কিন্তু এবার সেই বাড়িটা আর আগের মতো ছিল না। বিনিতার চোখে তখন শাশুড়ি বোঝা নন, তিনি পরিবারের সবচেয়ে মূল্যবান মানুষ। বিমলা দেবীও অতীতের কোনো কথা মনে রাখলেন না, কারণ মা তো এমনই হন, সন্তান ভুল করলেও মা তার হাত ছাড়েন না। সময় সব কিছুর উত্তর দেয়। যে মানুষ একদিন মাকে বোঝা ভেবেছিল, সময়ই তাকে বুঝিয়ে দিয়েছিল মা কখনো বোঝা নন, মাই হলো জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আর যে মানুষ অপমানের পরেও ভালোবাসা দিতে জানে, তার কাছে একদিন না একদিন সবাইকে মাথা নত করতেই হয়। সময় সত্যি সব কিছুর জবাব দেয়।